আসসালামু আলাইকুম। চলতি বইমেলায় আমি আমার একটা ফ্রেন্ডকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ফ্রেন্ডের কাছে জোর করেই একটা উপহার নিছিলাম। ওকে বলছিলাম ও বই কিনতে গেছিল। ওকে বলছিলাম যে আমার জন্য যেন একটা বই উপহার দেয়। সো ও আমাকে এই লতিফুল ইসলাম শিবলির ইমাম বইটা উপহার দিছিল এবং আমাকে পড়ে রিভিউ পর্যন্ত চাইছিল। আমি পড়লাম এখন পর্যন্ত। পড়ে বেশ ভালোই লাগলো। লতিফুল ইসলাম শিবলির লেখা বরাবরই ভালো। তবে খুব একটা অন্যান্য সাহিত্যিকদের মতো খুব একটা ডিপ ভাষা ইউজ করেনি। একটু সাধারণ ভাষা ইউজ করে সুন্দর করে বিষয়টা উঠায় নিয়ে আসছে। এটা ফিকশন বেসড একটা ঘটনা। এই ঘটনাটার স্টোরি টেলিং এর আ নিচে একটা অন্য ধরনের উনি অন্য কিছু বোঝানোর চেষ্টা করেন। উনি বোঝানোর চেষ্টা করতেছে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে। ধর্মনিরপেক্ষতাবাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে। ১ম এ স্টোরি টেলিং টা অসাধারণ একটা স্টোরি টেলিং। এখানে একজন জনপ্রিয় রক স্টার উনি হচ্ছে একটা সময় আ সমুদ্র উপভোগ করতে যান। উপভোগ করতে গিয়ে সেখানে হচ্ছে কোন একটা কারণে অজানা কারণে সমুদ্রের তলায় যেতে ধরে নিজে সাঁতার জানে না। তলায় যেতে ধরে তখন একটা বাঁচার জন্য সে স্রষ্টার কাছে প্রতিজ্ঞা করে এবং প্রতিজ্ঞা করে যে হচ্ছে আমি যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে আ স্রষ্টার হয়ে কাজ করব, আল্লাহর হয়ে কাজ করব। সো ও ওখান থেকে সামহাউ বেঁচে ফেরে এবং সে ওখান থেকেই হুট করে তার জীবনের মোড় নেওয়া শুরু হয় আরকি। তুমুল জনপ্রিয় রকস্টারের স্ত্রী এবং ডিভোর্সি স্ত্রী এবং সন্তান ইউএস এর ক্যালিফোর্নিয়াতে থাকে এবং সে ওখান থেকে বেঁচে ফেরার পর তার সন্তানকে দেখার তীব্র বাসনা থাকে এবং সেখানে চলে যাওয়ার জন্য রেডি হয় এবং গন্তব্য পথে যখন বিমান যখন ট্রানজিট নেয় দুবাইতে তখন সে তার ওয়াইফের সাথে কথা বলার পর তার ওয়াইফ ডিনাই করে তাদের সাথে দেখা করানোর মানে তার বাচ্চার সাথে তাকে দেখা করতে দিবে না। তারপর সে সেখান থেকে নেমে যায় নেমে এই পথিমধ্যেই মানে প্লেনেই হচ্ছে পাকিস্তানের ক্যাপ্টেন আসিফের সাথে তার কথা হয়। আসিফ তাকে জীবন সম্পর্কে এমন কিছুই বলে। আসিফ তাকে বোঝায় যে জীবন একটা মানে মূলত আসিফ তার এই গন্তব্য। তার গন্তব্য মূলত জীবনের মোড় নেওয়া শুরু হয় সমুদ্রে ডুবে যাওয়ার পর থেকেই। তারপর এই ক্যাপ্টেন আসিফ সেটাকে আরো ত্বরান্বিত করে। সে তাকে বিভিন্ন আয়াত শোনায়, কোরআনের বিভিন্ন আয়াত শোনায় এবং আ রুমির এই প্রোটাগনিস্ট যে রুমির মনে হতে থাকে যে এইটা তার জন্যই মূলত তার সাথে খাপে, খাপে মিলে যাচ্ছে আরকি। ওখানে ক্যাপ্টেন আসিফ কিছু কথা বলছে। কথাগুলো খুবই ভেরি ইন্টারেস্টিং আসলে। উনি বলছেন যে ক্রমাগত ইন্দ্রিয় সুখ ভোগ করতে, করতে মানুষ ক্লান্ত হয়ে যায়। তখন সেই ক্লান্ত মানুষের আত্মায় শূন্যতায় হাহাকার হয়ে ওঠে। সে তখন আর বেঁচে থাকার কোনো অর্থ খুঁজে পায় না। শূন্য আত্মার হাহাকার তাকে নিঃসঙ্গতার যন্ত্রণা দেয়। সেই যন্ত্রণা থেকে বাঁচার জন্য মানুষটা তখন নিজেকে হত্যা করার চেষ্টা করে। মানে এই রুমি একজন তুমুল জনপ্রিয় রকস্টার। তার জীবনে সবকিছু আছে। মানে এমন কিছু নাই যে তার জীবনে নেই। সে একই সাথে অনেক টাকার মালিক। একই সাথে সে চাইলে বিভিন্ন নারীর সঙ্গে রাত কাটাচ্ছে। এইরকম একটা সিচুয়েশন থেকে তার জীবনে এই ডিপ্রেশন শুরু হয়ে গেছে বা হতাশা শুরু হয়ে গেছে। তো এই ক্যাপ্টেন আসিফ এই বিষয়টাকে একটু ডিনাই করছে। ডিনাই করে বলছে যে না আসলে ডিপ্রেশন, হতাশা এগুলো কিছু না। এগুলো হচ্ছে ফোকাস কথাবার্তা। ডিপ্রেশন বা হতাশা বলে কিছু হয় না। উনি বলছেন যে হতাশা বা ডিপ্রেশন থেকে মুক্তির জন্য মানুষ সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগী বিশেষজ্ঞদের কাছে যায়। আসলে সেটা ভুল মন্তব্য। আমাদের ইহকাল আর পরকালের সংযোগ ঘটে আত্মায়। আমরা যখন ছিলাম না তখনও এই আত্মা ছিল। আমরা যখন থাকবো না তখনও এই আত্মা থাকবে। এই আত্মা এক দীর্ঘ সফরের জন্য উন্মুখ হয়ে আছে। আমাদের এই পৃথিবীর জীবন হলো আত্মার দ্বিতীয় স্টেশন। স্থূল দেহের মধ্যে আটকে থাকা সূক্ষ্ম আত্মা ছটফট করতে থাকে। আমাদের সারা জীবনের সকল প্রচেষ্টা থাকে দেহকে সুখী করার, দেহকে অনন্তকাল বাঁচিয়ে রাখার। আর এদিকে আমাদের আত্মা সঠিক পরিচর্যার অভাবে রুগ্ন হতে থাকে। আত্মা সত্য জানে। সে জানে দুর্বল আত্মার পক্ষে পরকালীন সেই লম্বা সফর পার তফট কষ্টসাধ্য। তাই সে শক্তি সঞ্চয়ের জন্য ছটফট করতে থাকে। মানুষ সেই অনুভূতির পেশাকেই নাম দিয়েছে নিঃসঙ্গতা, হতাশা, ডিপ্রেশন। তার খালি লাগে। প্রকৃতি ও জ্ঞানের অভাবে আত্মাকে ভালোভাবে চিনতে না পেরে তার মনে হতে থাকে কি যেন নাই আমার কাছে। এই যে বিষয়টা ইন্টারেস্টিং আসলে। তারপর সে ওখান থেকে আসিফের কাছে জিজ্ঞেস করে যে তাহলে আত্মার খোরাকটা কি হতে পারে, সে কোথা থেকে পাইতে পারে। এই বিষয়ে কথা বলতে আসিফ তাকে একটা গন্তব্যের জায়গা বলে যে আ উম এই দুবাইতে হচ্ছে একটা আছে, একটা ইমাম আছে। ইমামের কাছ থেকে ক্যাপ্টেন আসিফের যখন মন খারাপ হয়, ইমামের কাছ থেকে ইমামের সাথে গিয়ে কথা বলে আ তার মনটা আরকি ঠান্ডা করে নিয়ে আসে। সো ওই গন্তব্য নেয়। ওই ঠিকানাটা নেয় কোন জায়গায়? ঠিকানা বলতে শুধু সে আ শুনে নেয় যে অমুক জায়গায় এরকম একটা ছোট্ট মসজিদ আছে এবং এই মসজিদের ইমাম। ইমামের নাম হচ্ছে ইমাম বিলাল। সো ইমামের নামটা শুনে নেয় এবং সে হচ্ছে গিয়ে এয়ারপোর্ট থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয় এবং বের হয়ে দাঁড়ায় থাকে। হঠাৎ করে তার কাছে একটা আম আ গাড়ি আসে এবং সে গাড়িতে উঠে বসে এবং গাড়িটা তাকে নিয়ে যেতে থাকে। যেতে তার সাথে একটু কথা বলতে থাকে। তারপরে হচ্ছে গিয়ে ও ওখান থেকে নেমে তারপরে একটা ছোট লেক পার হয়ে গিয়ে তারপরে হচ্ছে মসজিদের ওখানে যায়। মানে ড্রাইভারের সাথে কথা বলে যে এরকম ও নিজে জানে না, নির্দিষ্ট করে কিছুই শোনেনি যে মসজিদের নাম কি বা ইত্যাদি। সে শুধু ইমামের নামটা ইমামের কথা জানছে যে ওই জায়গায় একজন ইমাম আছেন এবং ওখানে একটা ছোট্ট মসজিদ আছে, একটা নির্দিষ্ট জায়গার নাম বলছে। তো মানে এখন ওখানে গেছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে ইমামের সাথে কথা বলছে। প্রথমের দিকে ও হচ্ছে গিয়ে কোনো কথা বলে খুব সম্ভবত আমার যতটুকু মনে হচ্ছে এখন উম ২ টা কারণ হইতে পারে বইয়ের নাম ইমাম দেওয়ার। একটা হইতে পারে এই ইমামের নাম অনুযায়ী ইমাম, আরেকটা হইতে পারে সামনে গিয়ে আ ও যখন পুরোপুরি দিন শিখে ফিরে আসে, তখনও কিছু মানুষ ওকে নিজে রুমিকে ইমাম মনে করে। এই ২ টার যেকোনো একটাকে বেস্ট করে হয়তোবা লেখক এই বইটার নাম ইমাম দিছেন।
ওখান থেকে তারপর হচ্ছে গিয়ে ইমামের সাথে কথা বলে, কথা বলতে বলতে ওর আত্মার প্রশান্তি পায় আর কি। তারপরে হচ্ছে ওর বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় ইমাম, প্রশ্ন উত্তর দিতে দিতে একটা সময় গিয়ে ইমাম বলে ফেলে যে হচ্ছে ওকে চলে যেতে হবে, কারণ হচ্ছে ও সরকারি চাকরি করতো, ওটা ইমামতি করা একটা ওই দেশে সরকারি চাকরি। তো ও ওখানে গিয়ে আহ ওর বাসা হচ্ছে ওর আফ্রিকার মৌরিতানিয়া নামে একটা রাষ্ট্রে ওর বাসা। আহ সেটা হচ্ছে যে এমন একটা রাষ্ট্র যেখানে সাহারা মরুভূমিও আছে, আবার আটলান্টিক মহাসাগরও আছে লাগানো। তো এরকম দেশে হচ্ছে ওর বাসা, ইমামের বাসা। তো ওখানে যাবে, ও চলে যাবে, ভিসা চাকরির মেয়াদ শেষ। তো হচ্ছে রুমি খুবই মন খারাপ করে, রুমি চাচ্ছিল যে তাহলে ভিসার মেয়াদ বাড়ানো যায় কিনা বা ইত্যাদি ইত্যাদি, চাকরিটা আর করা যায় কিনা। তখন ইমাম বলছিল যে আসলে আমি এরকম উচ্চ শিক্ষা গ্রহণ করছি, আমার এলাকায় আসলে ভালো কোনো শিক্ষক নেই, আমার এলাকার ইয়েদের গড়তে হবে। এটা খুবই নগণ্য। মানুষ শুধু টাকা পয়সার জন্যই আসলে মূলত চাকরি বা বিভিন্ন পেশার সাথে যুক্ত হয়। মানুষকে গড়ার জন্য আসলে এভাবে ইয়ে হয় না, নিজেকে উৎসর্গ করে না, যেটা এই ইমাম হয়ে ইমাম করতে যাচ্ছে আরকি। তো এখান থেকে সেই তো কষ্টের জীবন। সে এখানে একটা লাইন আছে, সুন্দর লাইন, যে দুবাইতে আসলে মুসলমান থাকে, ইসলাম থাকে না। দুবাইতে মুসলিম আছে, কোনো ইসলাম নেই। তো এখান থেকে মরিতানিয়ায় যায়, সাথে রুমিও চলে যায় যে না ঠিক আছে তাহলে আমিও আপনার সাথে মরিতানিয়া যাব। ওখানে গিয়ে রুমি $3 দিনমজুরি কাজ করে। ছাগল চড়ায় মাঠে, এবং হচ্ছে ওখান থেকে কঠোর লাইফ লিড করে। তা এখানে এমনভাবে লাইফ লিড করছে, রোদে পুড়ে একটু কালচে হয়ে গেছে রুমি। তারপর হচ্ছে গিয়ে ওর যে ইয়ে ছিল, চর্বি ছিল, সেগুলো পুড়ে একদম সুঠাম দেহের অধিকারী হয়ে গেছে। চুল-টুল বড়, বড় হয়ে গেছে। তো তখন সে ইসলামের পুরোপুরি জ্ঞান অর্জন করে ফেলছে। তো তার বয়স যখন 40 বছর হয়ে গেছে, তখন ইমাম তাকে একদিন ডাক দিয়ে বলল যে হচ্ছে গিয়ে তোমাকে এখন দেশে চলে যেতে হবে। আ তোমার এই বয়স পর্যন্ত অপেক্ষার সময় ছিল। উনি ইমাম একটু বিশ্লেষণ করলেন যে 40 বছর বয়সে নবীরা আছে, নবুয়ত লাভ করছে। হ্যাঁ? তারপরে 40 বছর বয়সে মানুষের একটা ওয়েটফুল কিছু একটা আসে আরকি। সেইজন্য হচ্ছে ইমাম 40 বছর পর্যন্ত ওকে ওয়েট করাইছে আরকি। তো এই যে তুমুল একজন জনপ্রিয় রক স্টার, এই যে অস্কার নমিনেটেড গানের উপর, এটা রুমি মনে করতো এটা গোপন রাখবো ইমামের কাছে, ইমাম যেন না জানে। কিন্তু রুমি যখন ওরা দুইজনই যখন হচ্ছে গিয়ে মৌরিতানিয়া আসার উদ্দেশ্যে এয়ারপোর্টে আসছিল, তখন তখন ইমাম রুমি যখন বাইরে গেছিল, তখন ইমাম আর কি হচ্ছে মানে এয়ারপোর্টে যারা থাকে কর্মকর্তা কর্মচারীরা ওনাকে জিজ্ঞেস করছিল ইনি কে হয় ইমামের। কারণ ওরা অবাক হয়ে গেছে, কারণ একজন রক স্টার আর ইমাম একসাথে কেন। তো ইমাম বলছিল "ও আমার বন্ধু"। তো উনি তখন কর্মচারীরা গুগলে সার্চ দিয়ে দেখায় দিছে যে এই রুমিটা হচ্ছে সেই রুমি, যে অস্কার নমিনেটেড গানের উপর। সো একজন ইমামের সাথে তার বন্ধুত্ব হয় কিভাবে। তো ইমাম দেখে অবাক হয়ে গেল। তারপরে এটা বলেনি তাকে, গোপন রাখছে। তার বয়স যখন 40 বছর হয়েছে তখন তাকে বললো এই বিষয়টা। তখন রুমি মনে মনে ভাবলো যে আচ্ছা ঠিক আছে, এটা গোপন রাখতে পারলাম না। যাই হোক, ওকে ওখান থেকে তারপর হচ্ছে বোঝায় দেয় যে ইসলামে এখন লিডারশিপ দরকার, আপনার লিডারশিপ কোয়ালিটি আছে, এবার দেশে যান, দেশে গিয়ে দেশের যে মানুষ আছে সেখানে নেতৃত্ব দেন। তারপর সে দেশে আসে, দেশে এসে নেতৃত্ব দেওয়া বলতে সে দেশে এসে বিভিন্ন সংবাদ সম্মেলন করে। তার ফিরে আসাকে মানুষ বিভিন্নভাবে স্বাগত জানায়। একদম দেশে খুব একটা প্রফুল্লকর ইয়ে শুরু হয়। সে কিন্তু বাংলাদেশী। এই গল্পে সে বাংলাদেশী একজন। তো এসে বাংলাদেশে একটা রাজনৈতিক পার্টি গঠন করে। পার্টি ফর জাস্টিস নামে রাজনৈতিক পার্টি গঠন করে, এবং সেই রাজনৈতিক পার্টিতে আ তার বিভিন্ন যারা অনেকেই যারা হচ্ছে তার গানের প্রিয় ছিল তাদেরকে হচ্ছে এড হওয়ার আহ্বান জানায়, এবং অনেকেই এড হয়, অনেকেই ডিনাই করে। ধীরে ধীরে তার যে রাজনৈতিক মতাদর্শটা আছে বা তার যে দলটা আছে, সেই দলটা একটা বিরোধী দলের ভূমিকা পালন করা শুরু করে। একটা বৃহৎ অংশ নিয়ে জনমত গঠন করে ফেলে তার ইয়েতে। সে কোনোমতেই এখানে কোনোভাবেই গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ এই টাইপের এগুলোর সাথে কোনোভাবে এক্সিস্টেন্সিয়াল নির্বাচনী ব্যবস্থার সাথে সে কোনোভাবেই কোলাবোরেশনে যাচ্ছে না। তো বিভিন্ন পার্টি এসে তাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে, ভয় দেখাচ্ছে, এই করতেছে, কিন্তু হচ্ছে না। তো ও একদিন করলো কি, সে হচ্ছে গিয়ে তার হট করে তার ফোনে কল আসলো। মানে যখন এরকম করতে কোনো আলোচনায় কোনো রাজনৈতিক দলে বসতে চাচ্ছে না, মানে কোনো সুরাহা আসতেছে না রুমিকে নিয়ে, তখন তখন রাজনৈতিক দলগুলো ফোর্স করার সিদ্ধান্ত নিল। তখন তারপর আন্তর্জাতিক মিডিয়াগুলোতেও সংবাদ হওয়া শুরু হয়ে গেল যে বাংলাদেশে এরকম এরকম জঙ্গির ইয়ে হয়ে গেছে, উদ্ভব হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের ব্যাড নিউজ ইয়ে হয়ে গেল। তখন রুমি চিন্তা করলো যে তার তার জীবন আশঙ্কায় আছে, যে কোনো মুহূর্তে তাকে গ্রেফতার করতে পারে রাষ্ট্রদ্রোহিতার মামলায়। তাই সে চিন্তা করলো যে তার যত সম্পত্তিগুলো আছে, স্থাবর সম্পত্তিগুলো, এগুলো হচ্ছে ওর যেই প্রধান যেই অ্যাসিস্ট্যান্ট ছিল কামাল হোসেন, সেই সময় ওই সময় যখন সে রকস্টার ছিল তখনই তার প্রধান অ্যাসিস্ট্যান্ট ছিল। সে সবকিছুই সামলাতো। এখন এই যখন ইমাম হয়ে গেল, তখনও কামাল হোসেন এসে বলছিল যে আপনি আমার ইমাম, আপনি আমাকে, আমি আপনার সাথে ছিলাম, আছি এবং থাকবো, ইত্যাদি ইত্যাদি, ভক্তের মতো কথাবার্তা বলে, এবং আসলেই ভক্ত ছিল। সো সবকিছুই সামলাতো। তো ইমাম ওকে হচ্ছে সবকিছু ওর নামে সিগনেচার করে দেয়, যেকোনো সময় যদি আমি গ্রেফতার হয়ে যাই, যাতে পার্টিতে যেন কোনো প্রকার অসুবিধা না হয়। তার পার্টিতে সবাই ডেডিকেটেড নেতারা ছিল। তারা নিজেদের অর্থ খরচ করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতো, কিন্তু যেগুলো বৃহৎ একদম বড় বড় অর্থ প্রয়োজন হয়, তখন এই যে রুমির নিজের টাকা দিয়ে সেই ইয়েটা চলতো, ওই প্রোগ্রাম গুলো কমপ্লিট করা হতো। সো ওকে হচ্ছে গিয়ে একদিন হুট করে ওর ওয়াইফ, মানে এক্স ওয়াইফ, ওকে কল করে বলে যে আপনার ছেলে আপনার সাথে দেখা করতে যাচ্ছে, আমরা এখান থেকে যাচ্ছি। আর কোনো কথা বলে না, মানে ওরা আসতেছে এই মুহূর্তে কল দিয়ে বলে দিচ্ছে আপনার ছেলে আপনার সাথে দেখা করতে চাচ্ছে। তো রুমি স্বাভাবিকভাবে এটা অনেক ভালো লাগবে, এবং সে
সবকিছু এগুলো বসায় রেখে নিজেকে প্রস্তুত করে ছেলের সাথে দেখা করার জন্য। সে ছেলে আসার ২ ঘন্টা আগে রেডি হয়ে এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং কামালকে বলে সেই বন্দোবস্ত করতে এবং সেটা করে ফেলে। এবং যাওয়ার সময় কামাল থাকে, তার বডিগার্ডরা বিভিন্ন সামনে পিছনে অনেক গাড়ি থাকে। তো রাস্তায় যেতে গিয়ে তোমার গাড়ির সাথে পিছন থেকে একটা লরি এসে, ট্রাক এসে যে একদম রুমির গাড়িটাকে ফ্লাইওভার থেকে একটু ইয়ে মেরে ফালাই দেয় এবং নিচে গিয়ে তার করে আগুন জ্বালে। কামাল এসে দেখে যে ওকে আগুন জ্বলতেছে এবং শেষে গিয়ে দেখা যায় যে কামাল বলতেছে ঠিক ২ মিনিট পর কামাল কাউকে ফোন করলো, ছোট্ট করে বললো কাজ হয়ে গেছে। এই মুহূর্তে কামাল ৩০০ কোটি টাকার মালিক। মানে এই পুরো চক্রান্তটা ছিল কামালের। যাই হোক, গল্পটা এইরকম একটা সার্ফেস লেভেল স্টোরি টেলিং এর ভেতর দিয়ে লেখক মূলত বোঝাতে চাচ্ছেন মানুষের লাইফে যেরকম আমরা ডিপ্রেশন বা হতাশার কথা বলি সেগুলো কিছু না। এখানে আরো সুন্দর সুন্দর কিছু লাইন আছে। ধরো ওখানে বলা হচ্ছে যে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলা হচ্ছে যে আমার ধর্মনিরপেক্ষতাবাদ নিয়ে এগুলোর বিরুদ্ধে কথা বলছেন লেখক। তারপরে যে উনি রুমি যখন ওই ইয়ে থেকে বের হয়ে যায়, কি বলে, ওই সমুদ্রের তলানি থেকে বের হয়ে আসে, তখন হচ্ছে কি ওর মনে হয়েছিল যে ওকে, এটা হচ্ছে গিয়ে মনে ছিল যে কোথায় যাবে, তার গন্তব্যটা কি হওয়া উচিত। সে কিচ্ছুই জানে না, কিন্তু সে বের হয়ে গেছে। সে আগের লাইফ থেকে বের হয়ে গেছে। তো বের হয়ে গেছে, ওখানে লেখক সুন্দর সুন্দর কিছু কথা বলছে। লেখক বলছেন যে যারা আসলে পথ লেখক বলছেন যে লেখক বলছেন পথ খোঁজার জন্য পৃথিবীর খুব কম মানুষই পথে নামে। বেশিরভাগ মানুষ আগে গন্তব্য নির্ধারণ করে, তারপর পথে নামে। যারা পথ খোঁজার জন্য পথে নামে তারা আসলে পথ তৈরি করে, বাকিরা সেই পথ অনুসরণ করে। মানব জাতির প্রথম পাঠশালার নাম ভ্রমণ। এখানে দেখানো হয়েছে যে প্রোটাগনিস্ট অর্থাৎ প্রধান চরিত্র রুমি কিভাবে মৌরিতানিয়ার এই সময় সাহারা মরুভূমিতে গিয়ে নিজেকে টিকিয়ে রাখছে। এবং সেখানে এভাবেই বলা আছে যে যারা মরুভূমিতে টিকে থাকে তারা পৃথিবী জয় করতে পারে। তাদের এই সক্ষমতা, কারণ মরুভূমিতে প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে বাঁচতে হয়। তো যারা মরুভূমিতে টিকে থাকতে পারে তারা তারা মূলত সব জায়গাতেই টিকে থাকতে পারবে, পৃথিবী জয় করতে পারবে। এখানে আরো কিছু বলছিলেন যে মানুষের জীবনে কোনো খারাপ সময় বলতে কিছু নেই, আছে শুধু কঠিন সময়, খারাপ সময় নেই। সবচেয়ে ভালো যে লাগছে আমার লাইনটা সেটা হচ্ছে যে দুইটা বিষয় আমার কাছে খুব ভালো লাগছে। একটা হচ্ছে এই দুইটা যে ভঙ্গুর জীবনে বিচ্ছেদই সত্য। এখানে আরেকটা উক্তি আছে যেটা অবশ্য বলছিল দুইটাই, মানে এইটা একটা, আর একটা উক্তি আছে যে তোমার মুগ্ধতার কারণ যে সে আমি নই, আমি সেই নগণ্য আয়না যার মধ্যে তুমি দেখো তার সৌন্দর্যের প্রতিবিম্ব। এটা মূলত কোনো প্রেমিকাকে বা প্রেমিককে কোনো উৎসর্গ করে না, এটা মূলত স্রষ্টাকে উৎসর্গ করেই ইমাম ইয়ের উদ্দেশ্যে বলছিলেন এই কথাটা, রুমির উদ্দেশ্যে এই কথাটা বলছিলেন। এখানে তাকে হচ্ছে গিয়ে যখন তাকে যখন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রেশার ক্রিয়েট করতে থাকে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যখন ডিনাই করতে থাকে যে না, আমি গণতন্ত্র এক্সিস্টেন্সিয়াল, গণতন্ত্র, সমাজতন্ত্র, মানবাধিকার, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা বা মানুষের সার্বভৌমত্ব সর্বোপরি, এগুলোর সাথে আমি কোনোভাবেই একমত হয়ে নির্বাচনে যাবো না। মানে ওনার রুমির ইন্টারপ্রিটেশন ছিল যে এগুলো যেহেতু এক্সিস্টেন্সিয়াল সিস্টেম আছে, এগুলো ইনস্টিটিউশন আছে, আমি যদি এগুলো নির্বাচনী ব্যবস্থায় যাই তাহলে আমি এগুলোকে রিকগনাইজ করেই যাচ্ছি। তো সে এগুলোকে ডিনাই করে কোনো প্রকার নির্বাচনে যাবে না মর্মে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু তারা তাকে ছলে কৌশলে বোঝানোর চেষ্টা করতেছে যে আমাদের জোটে এবং বিরোধী রাজনৈতিক দলের জোটেও বিভিন্ন ধরনের ইয়ে আছে, কি বলে, ইসলামী দল আছে, তারাও বড় বড় আলেম, তারাও ইসলাম বোঝে, তারা ওটাকে হিকমত বলে। তো এখানে বাংলাদেশের সাথে কিছু একটা মিল আছে অবশ্যই, যে বাংলাদেশেও কিছু রাজনৈতিক দল আছে তারা গণতন্ত্রের নামে গণতন্ত্র দিয়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে রাষ্ট্র চেঞ্জ করবে এবং এই গণতন্ত্রকে তারা হিকমত বলতেছে। তো দেখো এইটাকেই ডিনাই করছে এই বইয়ে, এটাকে সমালোচনা করছে আর কি, যে এটাও একটা ভণ্ডামের পর্যায়ে পড়ে আর কি। এখানে বলা হয়েছে যে যখন রুমি যখন মৌরিতানিয়া থেকে ফিরে আসছিল তখন বলছিল যে আমাকে কে ইয়ে দিবে, আমি আমার ওইরকম লিডারশিপ পাওয়ার নেই, ইত্যাদি ইত্যাদি। তো তখন ইমাম একটা সুন্দর কথা বলছিলেন, তখন বলছিলেন যে নেতৃত্বের সবচেয়ে বড় যোগ্যতা হলো নেতা হতে না চাওয়া, এটাই সবচেয়ে বড় যোগ্যতা। দেশের বিভিন্ন সংবাদপত্র এবং বিভিন্ন মানুষ যখন রুমিকে রাজনৈতিক দল গঠন করার পর বিভিন্ন জন যখন বিভিন্ন ভাবে ব্যঙ্গ বিদ্রুপ করা শুরু করছিল, তখন রুমি বলছিল, উম, মানে রুমির মুখ দিয়ে লেখক এখানে বলেছিলেন যে রুমি এখানে ওদেরকে যখন ডিনাই করছিল আর কি, তখন বলছিলেন যে এখানে লেখক বলছিলেন যে সুন্দর কথা, যে সত্য মিথ্যার উপমা কখনো তেলে জলে নয়, বরং সত্য মিথ্যার উপমা হলো আগুন এবং পেট্রোল। তেল আর জল একসাথে সহাবস্থান করতে পারে, কিন্তু আগুন তার পেট্রোল থেকে সহাবস্থান করতে পারবে না, এটা জ্বলে উঠবেই। এই স্টেটমেন্টের অর্থ কি? এই স্টেটমেন্টের অর্থ হচ্ছে যে যখন ওই ইয়াকে ইমামকে যখন বিভিন্নভাবে সংবাদপত্রগুলো বিভিন্নভাবে জঙ্গি জঙ্গি বলে হচ্ছে উপস্থাপন করা শুরু করলো, তখন কিন্তু মানুষের সিম্প্যাথি অর্জন করা শুরু করলো, মানে দেশের মানুষের সিম্প্যাথি গেইন করা শুরু করলো এরা, মানে পার্টি ফর জাস্টিস। সো ওটাই বোঝানোর চেষ্টা করছে যে পেট্রোল আর হচ্ছে আগুন। সো পেট্রোল আর আগুনকে যখন এক জায়গায় রাখা হবে সেটা আলো জ্বলবে, সেটা এখানে ইমাম রুমি নিজেকে হচ্ছে আগুন হিসেবে উপস্থাপন করছে এবং হচ্ছে ওরা যেটা মানে সংবাদপত্রগুলো বিরোধী রাজনৈতিক দল যারা এই যত রেস্ট্রিকশন দিচ্ছিল সেগুলো এক একটা পেট্রোলের মতো। যত এগুলো এক জায়গায় সংবাদপত্রগুলো যখন এক জায়গায় রাখতেছে এগুলো আরো জ্বলতেছে বেশি করে। এই এটার অর্থ হচ্ছে এরকমটা। তো এখানে মূলত গল্প এর আগে থেকে আমি একটা বিষয় নিয়ে খুবই ডিস্টার্ব, একদম আমি কোনো ওয়ে খুঁজে পাচ্ছিলাম না কোনো কিছুর, মানে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে প্যারাডাইস লস্ট পড়ার পর আমার মাথায় একটা অন্য ধরনের চিন্তা আসলো, বাট ওইটার আনসার আমি এই বই থেকে পাইছি।
তো ওইটার আনসার এরকমটা ছিল যে মানে ওইটার মাথায় ঘুরছিল আমার যে আচ্ছা, অ্যাডাম এন্ড ইভের ফল হলো বুঝলাম, কিন্তু শয়তান যে ছিল সেও তো একজন পায়াস ফেরেশতা ছিল। তো তাহলে আহ, তাকে কে প্ররোচিত করলো এই ধরনের কাজ করতে, যে স্রষ্টাকে ডিনাই করতে, স্রষ্টার কমান্ডকে ডিনাই করতে, তাকে কি প্ররোচিত করলো, এই চিন্তাটা আমার মাথায় ছিল এবং এটা অনেকদিন থেকে করতেছে, এখন আনসার পাচ্ছিলাম না। কিন্তু একটা জায়গায় একজন আমাকে একটা আনসার দিছিল, ওটাও ওই ঠিক সিমিলার এটার মতোই। এটা করার পর একদমই দৃঢ় বিশ্বাস হলো। এটা মূলত ছিল যে মানুষ যখন প্রবৃত্তির দ্বারা পরিচালিত হয় মানুষ, তারপরেই হচ্ছে ডিস্ট্রাক্টেড হয়ে যাবে আর কি, শয়তান বলো আর যাই বলেন না কেন, অন্যদের দ্বারা ডিস্ট্রাক্টেড হবে আর কি। এই গল্পে মূলত একটা সারফেস লেভেলের স্টোরি টেলিং দিয়ে এই ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, এক্সিস্টেন্সিয়াল এই বিভিন্ন ইনস্টিটিউশনের প্রচন্ড ঘোর বিরোধিতা করা হয়েছে। আর এই গল্পটাকে ফিমিনিস্ট পার্সপেক্টিভ থেকে দেখলে এই গল্পটার একটা সমালোচনার জায়গা হচ্ছে যে এই গল্পে যখন ইমাম রুমি যখন মৌরিতানিয়া থেকে দেশে ফিরে আসতেছেন এবং যখন কল করে কামালকে বললেন যে আমি আসতেছি, তখন হচ্ছে কামাল ওর ওয়াইফকে বলে, এবং ওর ওয়াইফ এই বিষয়টা কোনোভাবে গোপন রাখতে না পেরে এর ওয়াইফ হচ্ছে গিয়ে ওর বান্ধবীকে বলে, ওর বান্ধবীর হাজবেন্ড আবার হচ্ছে গিয়ে একজন সাংবাদ, বিখ্যাত একজন সাংবাদিক, তো নিউজ করে ফেলে। তো ফিমিনিস্টিক পার্সপেক্টিভ থেকে এটা যদি সমালোচনা করি তাহলে হবে যে গল্পটা লেখক মেয়েদেরকে এমন ভাবে উপস্থাপন করছে এই গল্পে যে মেয়েরা হচ্ছে ভেতরে কোনো কথা রাখতে পারে না, এই টাইপের ভাবে মেয়েদেরকে এখানে উপস্থাপন করছে। পাশাপাশি হচ্ছে রুমির কাছে মেয়েদের অ্যাভেলেবল করে দিছিল আর কি এই গল্পে। আর শর্টকামিংস বলতে আমার কাছে গল্পের শর্টকামিংস মনে হচ্ছে যে রুমি এই রুমি যখন হচ্ছে সমুদ্রে তলায় যায়, তখন ওই জায়গাটা আর একটু কাজ করা দরকার ছিল বলে আমার মনে হয়। মানে ওই হুট করে সমুদ্রে তলায় গেল, বা ওই ব্যাখ্যাটা আসলে ওই জায়গাটা রুমি যখন সমুদ্রে তলায় যাচ্ছিল বা সমুদ্রের কাছে ও কেন গেল, এই জায়গাটা নিয়ে আরেকটু কাজ করা দরকার ছিল। কেমন যেন হুট করে একটু ইয়ে হয়ে গেল। আমার কাছে মনে হচ্ছে যে ব্যালেন্স হয়নি। তো এখানে আরেকটু বর্ণনা দিলে মনে হয় যে ওটা আরো ভালো হয়ে যেত, স্মুথলি আসতে পারতো আর কি গল্পটা। যাই হোক, গল্পটা অনেক ভালো। আর যেটা মূল থিম আমার কাছে মনে হয়, লেখক যদি মাল্টিপল থিম নিয়ে গল্পের কথা বলছে, তবে আমার কাছে যে মূল থিম মনে হয়েছে সেটা হচ্ছে যে লেখক মূলত বাংলাদেশে এক্সিস্টেন্সিয়াল যে রাজনৈতিক দলগুলো আছে যারা হিকমতের নামে গণতন্ত্রকে বেছে নেয়, এদের সমালোচনা করছে আর কি এই বইয়ে, যে তারা আসলে ওয়ান কাইন্ড অফ কপটতার মধ্যে দিয়ে যাচ্ছে ওরা। হ্যাঁ, তো এখানে দেখছি ডেডিকেটেড রুমি, হ্যাঁ, কিভাবে নিজেকে উৎসর্গ করলো। অবশেষে যদিও সে হচ্ছে তার প্রতারণার শিকার হয়েছে, তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্টের দ্বারা প্রতারণার শিকার হয়েছে। তবে যাই হোক, রুমির জায়গা থেকে, প্রচেষ্টার জায়গা থেকে রুমি 100% সফল। এখানে বিভিন্ন কোরআনের রেফারেন্স দেওয়া আছে যে স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি বলছে আমাদের করতে, এবং কোন কোন উপায় করতে বলছে, আমাদের আত্মার ব্যাধি হলে আত্মা কিভাবে এই ব্যাধিটা সারানো যায়, এগুলো নিয়ে বিভিন্ন রেফারেন্স দেওয়া আছে কোরআনে। সো মানে মূলত ওই যারা গণতন্ত্রকে হিকমত বলে, এদেরকে নিয়ে আমার কাছে মনে হচ্ছে এদেরকে এই বিষয়টাকে নিয়ে সমালোচনা করছেন লতিফুল ইসলাম শিবলি। সর্বোপরি বইটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে গল্পটা। আপনারা পড়েন, ভালো লাগবে। আর বইটা আমার বন্ধু শাকিল এবং মুস্তাফিজুল দুজনে আমাকে উপহার দিয়েছে, দুজনকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।